রাত 12:35। আকাশে অন্ধকারে ঢাকা, কিন্তু আকাশটা আজকে হাজারো তারার সৌন্দর্যে ভরা চাঁদ নিয়ে আলোয় আলোকিত করেছে পুরো বিশ্বটাকে। চারিদিকে ফটফট আলোতে আলোকিত হয়েছে পুরো এই গভীর রাত জুড়ে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে পুরো দুনিয়া। স্পষ্ট দেখা যায় দূর থেকে দূর দূরান্ত। আকাশে সাদা কালো মেঘ ভেসে চলেছে, ছুটে চলেছে দমকা হাওয়ার বাতাসে অজানা কোনো গন্তব্যে। তারাগুলো আনন্দের সাথে খেলায় মেতে উঠেছে এদিক থেকে ওদিক। চাঁদ মামা তার সৌন্দর্যে ভরা মুচকি হাসি দিয়ে আলোকিত করেছে পুরো অন্ধকার রাতকে। গভীর রাত, নিস্তব্ধ, কোনো মানুষ জেগে নেই। মানুষ জেগে থাকবে কি করে? জঙ্গলে থাকা হিংস্র পশু পাখিগুলো পর্যন্ত জেগে নেই। তারাও তো ঘুমিয়ে গেছে এই গভীর রাতে। কিন্তু এই গভীর রাতে ঘুমায়নি একজন হিংস্র হায়না, যার অস্তিত্ব, যার নাম শুনলে এই প্রকৃতির দমকা হাওয়া পর্যন্ত নিজের অস্তিত্বটাকে বিলীন করে দেয় এই অন্ধকারের মায়াবী রাতের সাথে। সময়টা বেশি না, ওই যে বললাম, রাত 12:35 কি 36 সেকেন্ড। জ্যোৎস্নার আলোয় আলোকিত পুরো প্রকৃতি। আলোয় বাতাস, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা থেকে ভেসে আসা ঠান্ডা প্রবাহিত দমকা হাওয়ায় যেন শরীরটাকে শীতল করে যাচ্ছে। প্রকৃতির আলোয় আলোকিত পুরো পরিবেশটা। তার উপর ল্যাম্পপোস্টের আলোয় আরো আলোকিত হয়ে আছে পুরো রাস্তাটা। ল্যাম্পপোস্টের পিলারের সাথে রক্তমাখা শরীর নিয়ে একটা ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। চোখ দিয়ে মানুষের পানি বের হয়, কিন্তু এই মানুষের ক্ষেত্রে ভিন্ন কিছু দেখা যাচ্ছে। চোখ দিয়ে জল নয়, লাল রক্ত, তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সারা শরীর থেকে রক্ত ঝরছে। ছেলেটার উল্টো করে উলঙ্গ অবস্থায় ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখা হয়েছে। চতুর্পাশ দিয়ে কালো পোশাকে আবদ্ধ থাকা বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। ছেলে না মেয়ে, মানুষগুলোকে চেনা যায় না, কেননা পুরো কালো কাপড়ে তাদের শরীরটা ঢাকা। বাংলাদেশের র্যাবরা যেমন সারা শরীরে কালো পোশাক আবরণ করে, ঠিক সেই রকম কালো পোশাকে আবরণ ও আকৃতি ধারণ করেছে এই অজানা মানুষগুলো। তেমন ছেলেটার কথা বলতে পারে না, পাগলা কুত্তাগুলোর মতো জিহ্বাটাকে বের করে পিছঢালা রাস্তার মাঝে ফেলে রেখেছে। এই গভীর রাতে রাস্তা কাঁপিয়ে বেশ কয়েকটা গাড়ি ফুল স্পিডে কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে ধর্মগতিতে এগিয়ে চলেছে। গাড়িগুলোর মধ্যে থাকা দামি লাক্সারি BMW কার। সে দামি গাড়িটার সিকিউরিটি দেওয়ার জন্য সামনে পেছনে বেশ কিছু কালো পোশাক পরিহিত মানুষ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িগুলো পরপর ব্রেক মারে। গাড়িগুলো পাথর, ইট, বালু আর আলকাতরা দিয়ে তৈরি করার পিচ ঢালা রাস্তার মাঝখানে চতুরভাবে ব্রেক করে। হঠাৎ করে কোনো এক আগন্তুকের আগমনে যেন সূর্য, তারা, চাঁদ, নক্ষত্র, প্রকৃতির সকলেই যেন কেঁপে ওঠে। চাঁদ মামা যেন মেঘের আড়ালে ঢেকে যায়, আর তারাগুলো যেন লুকিয়ে পড়ে কোনো এক ধোঁয়াশার কালো আধারে। পরিবেশটা মুহূর্তের মধ্যে অন্ধকারে ছেয়ে যায়। আকাশে কোনো মেঘে ছোটাছুটি নেই। আকাশটা হুঙ্কার ছেড়ে গর্জন মারা শুরু করেছে। ভয়াবহ আগন্তুক উথাল পাথাল শুরু করেছে। আগার দমকা হাওয়ার থেকে যেন এখন বিদঘুটে এই প্রবাহিত বাতাস বয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো যে সে দামি লাক্সারি গাড়িটা সামনে নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে গাড়ির ভেতরে হাত বাড়ে। বামাতে সিগারেট, দামি ঘড়ি, কোট পরা একটা পা বের করে, পায়ে বেশ দামি জুতা। হঠাৎ করে আগন্তুকের আগমনে জায়গাটা ভূমিকম্পের মতো কাঁপুনি দিয়ে ওঠে। বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক, পরনে কালো জুতো, কালো প্যান্ট, কালো জ্যাকেট, কালো পরা হেড, চোখে রঙিন কালো চশমা। সিগারেট টেনে সিগারেটের ধোঁয়াগুলো হালকা করে উড়িয়ে দেয় নির্জন নিস্তব্ধ মায়াবী পরিবেশে। আগন্তুকটা কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। পেছন থেকে কয়েকজন ছেলে বলে একটা সোফা সেট এনে দেয় আগন্তুকটা পায়ের উপর পা রেখে সোফা সেটের উপর বসে পড়ে। টেবিলের উপর বন্দুকটা রাখে। হ্যাঁ, রাস্তার মাঝখানে একটা রাজত্ব তৈরি করে। সবকিছু ঠিকঠাক করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখগুলো বন্ধ করে নেয় আগন্তুকটা। পাশ থেকে পরিচিত মধুর কণ্ঠে কেউ একজন বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেক অত্যাচার করেছে, অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, কিন্তু দু একটা কথা ছাড়া কোনো কিছুই তার পেট থেকে বের করতে পারিনি। সায়ন নামা ছেলেটার মুখে অজানা অপ্রকাশিত ভয়াবহ ভয়ঙ্কর হিংস্র হায়না নরখাদক। মানুষটা মুচকি হেসে কেমন যেন মায়াবী কণ্ঠে এক হাসি দিয়ে বলে ওঠে, যেখানে মানুষ ইতি টেনে দেয় সেখান থেকে আমি ইতির সূচনা করি। সবাই ভয়ে কয়েক পিছিয়ে যায়, কেননা সবাই জানে এই মানুষটা এরকম হাসি দেওয়ার মানে কি। কারণ এই মানুষটা যখন এইরকমভাবে রহস্যময় কথা বলে, এরকম বিদঘুটে হাসি দেয়, তখনই কিছু না কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মানুষের শরীর থেকে মাথা আলাদা করতে বা মাথা থেকে শরীরটা আলাদা করতে ভয় লাগে না। ভয় কি জিনিস জানে এই মানুষটা জানেই না। সামনে যদি ক্ষুধার্ত হিংস্র এক হিংস্রকে ছেড়ে দেওয়া হয়, সেই সিংহের সাথেও যেন লড়াই করার ক্ষমতা রেখে হিংস্র হয় না অজানা মানুষটা। কারণ সবাই জানে হিংস্র ক্ষুধার্ত সিংহ অহংকার ছেড়ে তার হিংস্রতা দেখাতে পারে এবং বোবা প্রাণী মেরে তার হিংস্রতার প্রমাণ দেখাতে পারে, কিন্তু এই মানুষটার হুঙ্কার দেওয়ার
আগেই থাবা মারে, আর থাবা মারার পর তার হিংস্রতার হুঙ্কার ছেড়ে মারে। জঙ্গলে দুজন রাজা থাকে, একজন সিংহ নয়তো বাঘ। কিন্তু পুরো জঙ্গল সহ রাজ্যের রাজা, আন্ডারওয়ার্ল্ডের দুই না কালো আধারের রাজা, সাইবার ওয়ার্ল্ডের লিডার, অন্ধকারে কালো রাজ্যের রাজা। এই মানুষটা যেখানে থাবা মারে সেখানে চূর্ণ বিচ্ছন্ন করে দেয়। শাওন ভয়ে কয়েক ঢোক গেলে নাই, কেননা সে আবারও নিজের চোখের সামনে একজন ভয়াবহ কারো মৃত্যু দেখবে। যতবার এরকম বড় বড় অপারেশন সে গেছে, কতবার যে হিংস্র অত্যাচার করে মেরেছে তা বলার বাইরে। শাওনের ছেলেটা বলে ওঠে, ভাই অনেক অত্যাচার করেছি, চোখ থেকে পানি পড়ার বদলে পড়েছে রক্ত, কিন্তু তারপরও তার মুখ থেকে বের করতে পারিনি কথাগুলো। সিংহ কোনো কিছু স্বীকার করার আগেই কিন্তু তোকে একটু ভালো করে নাচিয়ে নেয়, কেননা সে তার থাবাটা সহ্য করার ক্ষমতা রাখে কিনা এটা দেখার জন্য সিংহ কিন্তু তার শিকারকে আগে পরক্ষণ করে নেয়। কথাটা বলেই মানুষটা উঠে দাঁড়ায়। তারপর সে ঝুলন্ত ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে ওঠা উল্টো করে ঝুলে থাকা মানুষটা চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকে, আর আবার একটা সিগারেট জ্বালায়, টানতে থাকে। ছেলেটা কেননা কোনো আওয়াজ বের করতে পারে না, কেননা তার মুখ থেকে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা শরীর থেকে রক্ত পড়ছে। ঠিক মানুষের সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে মুচকি এসে আবারও বলে ওঠে, ওকে তোরা অনেক অত্যাচার করছিস, এখন উল্টো করে না ঝুলিয়ে ভালো করে ল্যাম্পপোস্টের সাথে দাঁড়িয়ে বেঁধে ফেল। আগন্তুকটার মুখে এরকম কথা শুনে সবাই উল্টো হয়ে থাকা মানুষটার বাঁধন খুলে দেয়, হাত পা বেঁধে ল্যাম্পপোস্টের পিরালের সাথে বেঁধে ফেলে। তারপর সবাই পিছিয়ে যায়। এখানে কি হতে চলেছে কেউ বুঝতে পারছে না, ভয়ে সবাই আছে। আগন্তুক ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, আরেকটা সিগারেট ধরায়, সিগারেটে কয়েকটা টান দেয়। জ্বলন্ত সিগারেটে সেই রক্তমাখা অত্যাচারিত ক্লান্তবিহীন ল্যাম্পপোস্টে থাকা অত্যাচারিত মানুষটার কানের দুই পাশে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে দেয়। তাতে যেন ছেলেটার পাগল শাড়ির মতো লাফালাফি করতে শুরু করেছে, মাথা ঝাঁকাঝাঁকি শুরু করেছে, গরুর থেকেও বিকট আওয়াজে চিৎকার করছে, কিন্তু তার চিৎকার বাইরে বের হয় না, কারণ তার মুখে কাপড় ঢুকিয়েছে। ছেলেটা নিস্তেজ হয়ে যেতে শুরু করেছে, জ্বলন্ত সিগারেট দুই কানের পাশে রেখে সেখানে ট্যাপ মেরে দেয়। কান দুটো যেন ঝলসে যাচ্ছে, কান দিয়ে কোনো প্রকার শুনতে পায় না। কিংবা কি ভাষায় অত্যাচার। আশেপাশে দাঁড়িয়ে থাকা কালো পোশাকে আবৃত থাকা মানুষগুলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হাত থেকে বন্দুকটাই ফেলে দেয়। এই দৃশ্য দেখে আগন্তুকটা একটা মুচকি হাসি দেয় সবার দিকে তাকিয়ে। তারা যেন পুরো মাথার মধ্যে থাকা সমস্ত কিছু ঝলসে যেতে শুরু করেছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে বিকট আওয়াজে চিৎকার করছে। তারই চিৎকারে পাশে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ শুনতে পায় না, কিন্তু তার আত্মা না জানার প্রকৃতি থেকে বোবা গাছপালার পাখিগুলোও শুনে নেয়। নিজ নিজের দূরান্তে উড়াল দিতে শুরু করেছে। আগন্তুকটা চোখের ইশারা দেওয়ার সাথে সাথেই একটা বক্স এনে সামনে রাখা হয়। আগন্তুকটা বক্সটা খুলে অত্যাচারিত মানুষের বক্সের দিকে তাকিয়ে তার কলিজার ভেতর যেন আগুন ধরে যায়। আগন্তুকটা মুচকি এসে বলে ওঠে, তোকে বলেছিলাম সময়ের সাথে সাথে তোকে ভালো হয়ে যেতে, কিন্তু দিন গেছে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গেছে রাত হয়েছে, রাত গেছে ভোর হয়েছে, আবার সকাল হয়েছে, কিন্তু তুই পরিবর্তন হোসনি। তোর কলিজা কত বড়, তুই আমার বিরুদ্ধে কথা বলিস। তোদের একটা মিথ্যা কথা বলাতে আমার লাইফটা শেষ হয়ে গেছে। ছেলেটা আবার সিগারেট জ্বালায়। ছেলেটা পুরোনো দিনে ডুব দেয়। হঠাৎ করে সিগারেটের আগুনে হালকা আঁচ খাওয়ার সাথে সাথেই ধ্যান ফিরে আসে ছেলেটার। মুখের ভেতর থেকে কাপড়টা বের করে, এটা প্ল্যান খুলে যেন নিজের নিঃশ্বাস নিতে পারে। অত্যাচারিত ছেলেটা আগন্তুকটার এরকম দয়া দেখে তার মুখের দিকে একচিলতে হাসি ফুটে ওঠে, কেন সে মনে করেছে তাকে হয়তো কিছু বলার সুযোগ দেবে, অথবা তার মুখের ভেতর থাকা কাপড়টাকে সরিয়ে নিয়েছে। কিন্তু আসলেই তো সেটা নয়, বরং তাকে অত্যাচার করার জন্যই তার মুখের ভেতর থেকে কাপড়টা বের করে নেওয়া হয়েছে। অত্যাচারিত ছেলেটা আরও কিছু বলতে যাবে, তার আগে কয়েকটা জ্বলন্ত সিগারেট জ্বালিয়ে ছেলেটার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। ছেলেটা আবার একটা অবস্থায় বলতেই যেন গা শিউরে উঠছে, এতটাই ভয়াবহ অত্যাচার করতে শুরু করেছে। ছেলেটা লাফালাফি করতে পারে না, কেননা কাঠে কয়েকশো ঝুলি মেরে কাঠের ঝুলি মারা কাঠ ছেলেটা দুই পায়ে রেখে উপর দাঁড়িয়ে আছে ভয়ানক মানুষটা। অত্যাচারিত মানুষটার পা দুটো ভেদ করে ল্যাম্পপোস্টের পিলারের সাথে গেঁথে দেয় পেরেক। এটা দেখে সকলের চোখ যেন বড় বড় হয়ে যায়। ছেলেটার মুখে জ্বলছে, ফোসকা পড়ে গেছে। আগন্তুকটা কোনো কথা ছাড়াই বক্সের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বাইর করে মুখের ভেতর থেকে প্লাস নিয়ে ছেলেটার জিহ্বা টান মেরে ব্লেড দিয়ে জিহ্বাটা দুই ভাগ করে ফেলে। সাথে জিহ্বাটার মাঝখানে কাঁচা মরিচের গুঁড়া, গরুর মোটা লবণ ঢেলে দেয়, মুখটা সেলাই করে দেয়। কোনো কথা বলতে পারে না, কেন কোনো কথা বলতে আগন্তুকটা নিজের মতো করে কাজ করে চলেছে। এ যেন তার কাউকে মারতে, কাউকে অত্যাচার করতে তার হাত কাঁপে না, কেননা সে যাদেরকে মারছে তারাও একটা সময় তাকে মেরেছে। সে নিজের অত্যাচারিত হয়েছে বলে অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে অত্যাচারীদের কাছ থেকে। কেউ কাউকে এমনি এমনি অত্যাচার করে না, বরং অত্যাচারিত হলেই সেই অত্যাচারীর প্রতিশোধ নেওয়ার জন্য অত্যাচার করা হয় অত্যাচারীর ওপর। মুখে লবণ ও কাঁচা মরিচের গুঁড়ো ঢেলে দেওয়ায় পুরো ঠোঁট মাঝখানে ব্যবহার করায় লাইন রশির কস সুতো দিয়ে সেলাই করে দেওয়া হয়। এরপর ছেলেটার মাথায় ভালো করে
খুর দিয়ে নাড়িয়ে দেওয়া হয়। মাথার মাঝখানে ফুক ফাটা করে দেওয়া হয়েছে ব্লেড দিয়ে। মাথাটাকে গর্ত করে কেটে সেখানে গর্ত সৃষ্টি করে মাথায় মগজে ঢেলে দেওয়া হয় লাল টকটকে রক্তমাখা মরিচের গুঁড়ো, সাথে লবণ। তারপর আরও সুই আর সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়। একটা মানুষ আর কত অত্যাচার সহ্য করবে? এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে যেমন একজন পাঠা ছাগল বলি দেওয়া হয়, ঠিক একইভাবে সেখানে ছেলেটাকে ছটপট করতে করতে ল্যাম্পপোস্টের পিলারেই মারা যায়। এরপর শাওন নামে ছেলেটাকে গিয়ে ছেলেটার দুই পাশের দুইটা বড় বড় গর্ত সৃষ্টি করে লিখে দেয় সম্রাট। সম্রাট বয়েস। গাড়িগুলো ফুল স্পিডে চলে যায় আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঠিকানায় ছেলেগুলো ছড়িয়ে পড়ে তাদের এক এক কর্মস্থলে। পরিবেশটা কেমন যেন গম্ভীর ভাব ধারণ করেছে। অন্ধকারে কেটে আলোর রশ্মি পড়তে শুরু করেছে। চাঁদ মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে পুরো আলোয় আলোকিত করতে শুরু করেছে এই গভীর রাতটাকে। হাসি খেলাতে মেতে থাকা আকাশটা হাজারো তারা চোখের পলকে নিমেষে হারিয়ে গিয়েছিল। চাঁদের আলোয় আলোকিত করে তারা ফিরে এসেছে আবারও ছন্দবোধ করতে। ছোটাছুটি শুরু করেছে এদিক সেদে ওদিক। 12টা বেজে এখন রাত 3টায় পরিণত হয়েছে। রাত 12টায় কিন্তু মানুষের চলাচল থাকে, কিন্তু রাত 3টা বেজে 20 মিনিট আবারও নিস্তব্ধ হারর ভয়াবহ একটি শুধু হয় এই রাস্তা দিয়ে বের হবে সেরকম মানুষগুলো যারা অবৈধ কাজ করে, যাদের উদ্দেশ্য সৎ নয় অসৎ। তারাই শুধু এই গভীর রাতে নির্জনেই রাত 3টা 20 মিনিটে বের হয়। রাজশাহী শহর এমনিতেই মানুষের আনাগোনা থাকে যায়, কিন্তু রাত 3টা বেজে এখন কি কোনো মানুষের অস্তিত্ব পাওয়া সম্ভব? হ্যাঁ, এইরকম শহরগুলোতে রাত 3টায় কেউ 4টা পর্যন্ত মানুষকে পাওয়া যায়, কালো কাপড়ে পুরো শরীর ঢাকা। হ্যাঁ, আমরা যাকে বলি পদ্মা শিল বোখরা একটি মেয়ে হাইওয়ের রাস্তার পাশে এদিক ওদিক হাঁটাচলা করছে। কি তার উদ্দেশ্য? বুঝে ওটা বড় দায়। তেমন মানুষ নেই, খুব কম সংখ্যক মানুষ। যেহেতু শহরের মাঝখানে মানুষ থাকবে, এরকম গভীর রাতে কোনো এক মহিলা বা মেয়েকে এইভাবে হাঁটাচলা করতে দেখে মানুষের মধ্যে কৌতূহল জাগতে শুরু করে। যারা অতি চালাকের উপর চালাক, তারা বোঝা যায় যে আসলে এরা কারা। এরাই হচ্ছে নিস্তব্ধ গভীর রাতের ব্যবসায়ী মানুষ, নিশিরাতের পরী, যাদেরকে স্ব-ইচ্ছায় বোধ করে রাতের আধারে এক উল্লাসে মেতে ওঠে ক্ষুধার্ত পুরুষেরা। হঠাৎ করে মেয়েটার সামনে একটা বাইক এসে থামে। মেয়েটা বোঝা যায় এই যে তার কাস্টমার পেয়ে গেছে। বাইকের উপর বসে থাকা হেলমেট পরিহিত ছেলেটা তার মাথা থেকে হেলমেটটা খুলে ফেলে। মেয়েটা ছেলেটাকে দেখে কেমন যেন এক অদ্ভুত আচরণ করে, যেন অনেক দিনের পর এরকম একজনকে শিকার হিসেবে পেয়েছে নিজের চোখের সামনে। যা দীর্ঘ আসার অপেক্ষায় ছিলই নিশিরাতের পরীটি। বাইকের ওপর থেকে ছেলেটা মুচকি এসে বলে ওঠে, হ্যাঁ, সুন্দরী রমণী নিশিরাতের পরী, তোমাকেই খুঁজে চলেছি আমি। অনেক খোঁজার পরে পেলাম তোমাকে। আমি আগলে নেব আমি আমার অস্তিত্বের সাথে তোমাকে। যাবে কি আমার সাথে? এগরাতে কত দিতে হবে? মেয়েটা কোনো কথা বলে না। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে মুচকি একটা হাসি দেয়, আবার বলে ওঠে, হ্যাঁ যাব, কেন যাব না? যাওয়ার জন্যই তো এখানে এসেছি, আর এতক্ষণ ধরে তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। যখন পেয়ে গেছি তখন তো যেতেই হবে, না গেলে আমি আমার কাজটাকে হাসিল করব কি করে? নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তো শিকারকে শিকার করার জন্য তার পেছন পেছন যেতেই হবে, না হলে তাকে শিকার করব কি করে? বাইকের ছেলেটি মেয়েটির মুখের উপর এরকম কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায়। কেমন যেন রহস্যময় কথা বলে মেয়েটি। এরকম কথা শুনে বাইকের ওপর থেকে বলে ওঠে, তোর কথার কোনো মানে আমি খুঁজে পেলাম না। তুই শিকারি এসব কি বলছিস যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে? এমনিতে মাল খেয়ে টাল হয়ে গেছে, তারপর তুই এসব কি আবাল তাবাল বলছিস? সব আমার মাথার উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে। আগে তো তোর সাথে যাই, তুই আমাকে ব্যবহার কর দেখ, তারপরে না বুঝবি যে আমি কি বলেছি আর বলার মানেটা কি। এসব করার জন্য আমি কাউকে টাকা দেই না। যাকে ইচ্ছা পছন্দ হলে তার সাথে আমি সমস্ত কিছু করতে পারি, বুঝছিস? কিন্তু তোর ক্ষেত্রে আমি তোর মুখে কয়েক টাকা ছুঁড়ে দেবো। এখন বল কত নিবি? দেখ, এই সব কিছু করার জন্য এক রাতে 5,000 দিতে হয়, কিন্তু তোকে আমার ভীষণ ভালো লেগেছে, স্মার্ট বয়। তোকে হাতছাড়া করলে চলবে না, না হলে আজকে আর স্বীকার করতে পারবো না। তাই তুই যতই দিবি ততই আমি খুশি। এখন কোথায় নিয়ে যাবি বল? পাশে কোনো জঙ্গলে বাস স্ট্যান্ডে যাই। তুই কি পাগল নাকি যে ওখানে যাব মরার জন্য? না না, শিকার করার জন্য ওইরকম জায়গা ভালো হবে না। শিকার করার জন্য শিকারের ভালো একটা জায়গা প্রয়োজন। তাই তুই আমার সাথে চল। দেখ, তোকে আমার কেমন যেন রহস্যময় লাগছে। কী সব বলছে শিকার আর শিকারে? দেখ, এমনিতেই সময় নেই আর কথায় নিয়ে যাবি, দ্রুত চল। ছেলেটা পেছনে চড়ে বসে যাতে মেয়েটা দেখানো পথে ছেলেটা গাড়ি নিয়ে যেতে থাকে। মেয়েটার পেছন ঘুরে হাতের ইশারা দেয় কোনো এক কারাগারে। পরপর বেশ কয়েকটা ওখান থেকে গাড়ি ফলো করতে থাকে সেই বাইকার ছেলেটিকে।
গাড়িটাতে কি হতে চলেছে বুঝতে পারছে না, তো বুঝতেই গল্পের সাথে থাকতে হবে। কিছুটা সময় অতিক্রম করে পাশে একটা বাড়িতে চলে যায়। বাড়িটা দেখেই বেশ সুন্দর, শহরে বেশ খানিকটা দূরে নিস্তব্ধ শান্ত সৃষ্টি একটা পরিবেশ। মেয়েটা বাইকে থেকে নেমে সোজা মেন গেটের দরজায় খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতে রুমের ভেতর বেশ পেছন থেকে বাইকার ছেলেটা মেয়েটার পেছন পেছন জড়িয়ে ধরে। ঘাড়ে একটা চুমু খেতেই মেয়েটা বলে ওঠে, তোর তো দেখি তর্স হয়েছে না। খাটের উপর ওঠার আগেই তো তুই পাগল হয়ে গেছিস। তোকে আমার বড্ড চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি, যেন এর আগে আমি তোকে ইউজ করেছি। তোর গায়ের গন্ধটা আমার বেশ চেনা, কিন্তু কথাই ঠিক মনে করতে পারছি না। তাই না? খাটের উপর আয়, তুই আমাকে কথায় ইউজ করেছিলি, তোকে মনে করিয়ে দিচ্ছি। কথাটা বলার সাথে সাথে মেয়েটা খাটের উপর উঠে পড়ে, সাথে সাথে শুয়ে পড়ে। ছেলেটাও ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর। যখনই মেয়েটার বুক থেকে নিচে নামতে যাবে, ধারালো কোনো কিছুর আঘাত ছেলেটাকে কাতর হয়ে ওঠে। কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করে ছেলেটি পেটের মধ্যে। ছেলেটা খুব কষ্ট করে মেয়েটার ওপর থেকে উঠে দাঁড়ায়। সোজা হয়ে দাঁড়াতে পারে না ব্যথায়, কেননা ধারালো তরবারি ছেলেটার পেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, পিঠ থেকে বের করে দেওয়া হয়েছে। ছেলেটার ভয়ে এই দৃশ্য দেখে কথা বলতে পারে না। মেয়েটা উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর সাথে সাথে বিকট আওয়াজে হাসতে থাকে। তার হাসিতে যেন পুরো দেওয়াল ভেঙে মুখরিত হয়ে চিৎকার করে বলছে, প্রতিশোধ নেই, তোর সাথে অন্যায় করার প্রতিশোধ নেই। মেয়েটা হাসতে হাসতে বলে ওঠে, কিরে কি হলো? আয়, আমাকে রেপ করবি না, আমাকে ধর্ষণ করবি না? কর, আয়, দেখ তোর সামনে সব কিছু বের করে দিয়েছি। মেয়েটার এই কথা বলে তার শরীরের ওপর থাকা কিছু কাপড় সরিয়ে দেয়। মেয়েটার পুরোটা দেহটা দেখে ছেলেটার শরীর যেন আগুন চলে যায়, কেননা এটা তো আর কেউ না, পায়েল, যাকে সে সমাজের সামনে লজ্জিত করেছিল, যার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেয়েছিল। পায়েল এবার দৌড়ে গিয়ে ছেলেটার বুক বরাবর লাথি মারে। ছেলেটা লাথি খাওয়ার সাথে সাথে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খায়। পেছন থেকে বাড়ি খাওয়ার কারণে মাথার মধ্যে বাড়ি লেগে ফেটে যায়। তাজা গাঢ় গরম রক্ত বের হতে থাকে। পেটের ভেতর থেকে ছুরিটা বের করে ফেলে। একের পর এক লাথি ঘুষি মারতে থাকে বাইকার ছেলেটাকে। এটা আর কেউ না, এই শহরের ছাত্রলীগ যুব সংগঠনের নেতা মাসুদের ছোট ভাই। পায়েলকে চোখের সামনে দেখতেই হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। ভর্তা করে ছেলেটা বলে ওঠে, পায়েল, পায়েল, তুই বেঁচে আছিস আর তুই আমারকে ছুরি মেরেছিস? তোর এত বড় কলিজা আমার ভাই মাসুদ জানতে পারলে? আমি তো তোকে শুধু ধর্ষণ করেছিলাম, কিন্তু আমার ভাই মাসুদ জানতে পারলে তোকে দিয়ে ব্যবসা করাবে। বাইকের ছেলেটার মুখে এমন কথা শুনতে শুনতে হাসতে থাকে পায়েল। পায়েল নামের মেয়েটা আসলেই পায়েল সবটা জানতে পারবে। এই গল্প থেকে পায়েল ছেলেটার মুখের ভেতর থেকে বড় বড় নখগুলো ঢুকিয়ে গালের ভেতর থেকে খামচে ধরে। মুখের ভেতর দিয়ে গালের বাইরে ভেদ করে আসলে নখগুলো ছেলেটার আত্মনাদ যেন চোখের সামনে দেখা যায় না। মেয়েটা এতটাই হিংস্র আর ক্ষিপ্ত হয়ে উঠেছে যে এমন অবস্থায় টান দেওয়ার সাথে সাথে মুখের এক সাইড ছিঁড়ে যাতে চোয়ালগুলো বেরিয়ে আসে। পায়েল নামের মেয়েটা বলে ওঠে, তোকে এই সুযোগটা দিলে তো তুই সুযোগটা কাজে লাগাবি, কিন্তু আফসোস তুই বাঘের গুহায় নেই যে তুই বেঁচে যাবি, তুই আছিস বাঘিনীর গুহায়। কথা বলার সাথে সাথে ছেলেটা দেওয়ালের সাথে বেঁধে ফেলে। রুমের ভেতর প্রবেশ করে প্রায় 20 থেকে 25 জন মেয়ে। এই মেয়েগুলো একটা সময় ধর্ষিত হয়েছিল এই মাসুদের ভাই মাহিনের কাছে। পায়েল চোখের ইশারা দেওয়ার সাথে সাথেই ছেলেটাকে মেয়েগুলো পুরো উলঙ্গ করে ফেলে। ছেলেটা আজকে লজ্জায় পড়ে যায়। এতদিন জোর করে মেয়েগুলোর কাপড় খুলেছিল, কিন্তু আজকে মেয়েগুলো তার কাপড় খুলে দিয়েছে। পায়েল বলে ওঠে, একে যা যা অত্যাচার করব তার একটা ভিডিও তৈরি করে তার ভাই মাসুদের বাংলোতে পাঠিয়ে দিবে, যেন সে তার মৃত্যুর দিন গোনা শুরু করে দেয়। হ্যাঁ পা, সমস্ত তো কিছু তৈরি করা আছে। আপনি যেমনটা যেমনটা বলেছিলেন তেমনটা তাকে অত্যাচার করার জন্য সমস্ত কিছু তৈরি করা যায়। কথাটা শুনে পায়েল মুচকি একটা হাসি দেয়, যে হাসির মানে অজানা, ভয়াবহ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। সমাজের আরেকটা ভয়ঙ্কর ও আতঙ্কের নাম হচ্ছে রাতের মায়াপুরী। পায়েল চোখের সামনে রাখা হয় বেশ কয়েকটা বক্সগুলো খোলার সাথে সাথেই আহত মৃত্যু পথযাত্রী সেই মাহিন ছেলেটি কেঁদে ফেলেছে, যেখানে রাখা আছে ভয়ঙ্কর কিছু অস্ত্র। একটা চাবুক বের করে, সেটা সম্পূর্ণ তার দিয়ে তৈরি করা হয়েছে। বের করে আছে চাবুকের তার এরকম। এরপর পায়েল কোনো কথা ছাড়াই সেই চাবুক দিয়ে ইলো পাথারি পেটাতে থাকে ছেলেটাকে। দুপাশে দুজন মানুষ বেশ কিছু সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। পায়েল নামের মেয়েটা যতবার চাবুকের আঘাত দেয় ততবার শরীরে ক্ষত সৃষ্টি হয়। সেখানে চাবুকের আঘাত লাগে, সেখান থেকেই মাংস উঠে ফেলতে শুরু করেছে। চতুর্পাশে দাঁড়িয়ে থাকা দ্রব্য সামগ্রী, যেই মেয়েগুলো কেউ কাচের গুঁড়ো বাইকা ছেলের দিকে ছুঁড়ে মারে, শরীরে কেউ চুন, কেউ লবণ, কেউ আবার মরিচের গুঁড়া। যতবার চাবুকের আঘাত দেয় ততবার শরীরটা যেন জ্বলে উঠছে। ছেলেটা চিৎকার করছে। ছেলেটা এরকম চিৎকার কার না সহ্য হচ্ছে না, তাই সবাই একটা দামি
হেডকোট ব্যবহার করে। সেদিকে এই মাহিন অসহায় মেয়েগুলোকে অত্যাচার করেছিল, তাদের চিৎকার আসে না, সেদিকে তার চোখ পড়েনি। আজকে তারই প্রতিশোধ নিচ্ছে তারা। যেখানে আঘাত লাগে সেখানেই গর্ত সৃষ্টি হয়, আর সেই গর্ততেই মেয়েগুলো চুন, মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ইউরিয়া, পটাশিয়াম, ফস এসব এক এক করে এসব কিছু একত্রিত করে একের পর এক ছেটা দিয়ে তা হচ্ছে মাহিন নামে ছেলেটার শরীরে। মাহিন নামে ছেলেটা শুধু চিৎকার করছে। তার শরীরটা পেটের মধ্যে যেখানে ছুরির আঘাত করা ছিল সেই গর্তে দুপাশে দুজন বাস দিয়ে টান দেয়, সাথে সাথেই পেটের ভেতর থেকে গর্ত তৈরি হয়ে যায়। পেটের ভেতর থেকে মরিচের গুঁড়ো, লবণ, চুন ঢেলে দেওয়া হয়। পায়ের বস্তা সেলাই করার মতো করে সেই বিন্না ব্যবহার করে, সেই বিন্না দিয়ে একের পর এক রশি সেলাই করতে থাকে। এটা পুরো নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, আর না চিৎকার করতে পারে। সেটা এরকম অসহায়ত্ব দেখে আজকে পায়েলও তার মতো মেয়েগুলো আনন্দে হেসে ওঠে। কয়েকটা বড় পাইপ নিয়ে আয়, আর এর মুখের ভেতরে দিয়ে পায়খানার দরজা পর্যন্ত পাইপ বের করে দিবি। সাথে ভয়াবহ ডিজেল দিয়ে গোসল করিয়ে শরীরে আগুন লাগিয়ে একে ছেড়ে দিবি রাস্তার মাঝখানে। ম্যাম, ওকে এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দেয় বলুন? ওকে তো আরো অনেক আঘাত সহ্য করতে হবে। এই বলে মুন্নি নামের মেয়েটি এক প্লাস নিয়ে আসে। সারা শরীর থেকে মাহিনের রক্ত পড়ছে। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষত সৃষ্টি হয়নি। দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই, সমস্ত শরীরের শক্তি যেন রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে। এমনত অবস্থায় মাহিনের হাতের নখগুলো এক এক করে প্লাস দিয়ে তুলে ফেলতে থাকে মুন্নি নামের মেয়েটা। এরপর সেখানে গরম ফুটান্ত আগুনের লাভা ঢেলে দেয়। ছেলেটার চোখ দুটো বন্ধ করে নেয়, যেন মৃত্যুর আগে শরীর থেকে আত্মাটাই পালিয়ে গেছে। এরপর বেশ কয়েকটা মেয়ে গরম লাল আগুনের কয়েকটা সাইকেলের শিক গরম করে লাল রঙের আকৃতি ধারণ করে একটা একটা করে ছুঁড়ে মারতে থাকে ছেলেটার দিকে। ছেলেটা সেখানেই লাগে, সেখানেই এফুর ওফুর হয়ে যায়, পুরে ছাই হয়ে যায়। এই অংশটা যেখানে সাইকেলের শিকগুলো লিখেছে সেখানেই ঝলসে গেছে। পুরো শরীরটা লোহার তীর সাইকেলের শিক দিয়ে পরিপূর্ণ। কয়েকটা বস্তা নিয়ে এসে ছেলেটার শরীর ভালো করে মাখিয়ে দেয়। রক্ত মাখা শরীরটাকে চুন, লবণ, মরিচগুলো বেশ ভালো করে ধরেছে। ছেলেটা সহ্য করতে পারে না। বানগুলো খুলেই দেওয়ার সাথে সাথেই দেওয়ালে পড়ে যায় সাদা রঙের সোয়াসটা। এরপর কয়েকটা মেয়ে মিলে ছেলেটাকে বস্তার মাঝে ছেড়ে দেয়। এরপর মুখের ভেতর দিয়ে ঢুকিয়ে পায়খানার দরজা দিয়ে বের করে নিয়ে আসে। পাইপের মাঝখানে আগুন লাগিয়ে দেয়। এই ভিডিওটি সেন্ড করে মাসুদের ফোনে। মাসুদ নিজের রুমে নর্তকীদের নিয়ে বেশ মদ মাস্তি করতেছিল। মেসেজ পেয়ে ভিডিও ওপেন করতে তার কলিজা কেঁপে ওঠে। অল্প ভিডিও দেখে নিজের ভাইয়ের বাঁচানোর জন্য অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তার দিকে যেতে শুরু করেছে মাহিনের দিকে। মুহূর্তের মধ্যেই মাহিন আগুনে ঝলসে যায়। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় মাসুদ ও তার দলবল। মাসুদ নিজের চোখের সামনে নিজের ভাইয়ের মৃত্যু দেখে ভেঙে পড়ে, কলিজা নাড়া দিয়ে ওঠে, চোখ থেকে গরম পানি পড়তে থাকে। মাসুদ বলে ওঠে, খবর নেই এই মৃত্যুর পিছনে কারা কারা জড়িত, কারা আমার ভাইকে অত্যাচার করে মেরেছে, আর পায়েল কোথায় আছে লুকিয়ে তার খবরটা বের কর। মাসুদ হচ্ছে ছাত্রলীগের নেতা। অনেক পাওয়ার ও ক্ষমতা, সবকিছু অবৈধভাবে ষড়যন্ত্র করেছে, অনেক মানুষকে হত্যা করেছে, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত আছে মাসুদ। কিন্তু পুলিশ কোনো কিছুই করছে না, কেননা মাসুদকে যদি জেলে ঢোকায় তার সাথে সাথেই তাকে বের করে দিতে হবে। তার পেছনে অনেক নেতাকর্মী আছে। এখানে ফায়ার সার্ভিস পুলিশ চলে আসে, পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। তদন্ত করছে ফায়ার সার্ভিস, এসে পুরো আগুন নিভায়। তারা তাদের দায়িত্ব পালন করে সেখান থেকে চলে যায়। পুলিশ তদন্ত করতে থাকে। মাসুদ সেখান থেকে চলে যায়। পাঠিয়ে দেওয়া যাই হয় মাহিনের লাশটাকে। বাড়িতে বসে ভিডিও দেখতে থাকে মাসুদ, কিভাবে অত্যাচার করে তার ভাইকে হত্যা করেছে। সব থেকে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কেননা এতটা হিংস্র আর ভয়াবহ একটা মানুষ কিভাবে হতে পারে। সে যতগুলো মানুষকে অত্যাচার করে মেরেছিল তার থেকেও যেন ভয়াবহতা অত্যাচার দিয়ে মেরেছে তার ভাই মাহিনকে। সকালে বিভিন্ন চায়ের দোকানে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় সাংবাদিক একের পর এক গরম গরম খবর প্রকাশ করছে। এমনকি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক ও টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা খবর দেখাচ্ছে। শহরের ছাত্রলীগ নেতা মাসুদ তার ছোট ভাইকে কেউ বা কারা খুব নৃশংসভাবে হত্যা করেছে। সাংবাদিকের প্রতিবেদনে সাংবাদিক বলে ওঠে, আসসালামু আলাইকুম। প্রতিদিনের দৈনন্দিন জীবনের খুন, মারামারি, কিডন্যাপিং, হুমকি, দেশ ও বিদেশের সংবাদ ও সম্মেলনে প্রতিদিনের প্রতিবেদনে
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো আপনাদের সাথে। কালকে রাত 3টা কিংবা 4টার দিকে শহরে খুব উন্নয়ন দলের মাসুদের ভাই মাহিনকে কেউ বা কারা বা কোনো এক দল খুবই নৃশংসভাবে অত্যাচার করে। এত নৃশংসভাবে হত্যা করেছে যে মাসুদ তার ছোট ভাইয়ের মৃত্যু দেখে নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। পুলিশ ও বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ তারই তদন্ত করার জন্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত রিপোর্ট জানার জন্য আমাদের সাংবাদিকগুলো বিভিন্ন ঘটনাস্থলে গিয়েছিল। গোপন সূত্রে জানা গেছে শহরে হিংস্র 2জন মানুষের সাথে তাদের সবাই চিনত। তাদের মধ্যে থেকে পায়েল নামের কোনো এক মেয়ের নাম উঠে এসেছে, যাকে মানুষ এখন রাতের মায়াবী পড়ে পড়েছে, যে রাতের অন্ধকারে এসে নিজের ক্ষুধার্ত পিপাসা মানুষের তাজা লাল রক্ত দিয়ে আহরণ করে। অন্যদিকে একই সময় একই রাত্রে একই মুহূর্তে শুধু সময়ের ব্যবধানে রাত 12টা কিংবা 1টার দিকে রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগের ল্যাম্পপোস্টের সামনে একজন ভয়াবহ মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ পেস্টিকের আইডেন্টিটি করতে পারেনি, কেননা লাশের মুখটা পুরোপুরি থেতলে দেওয়া হয়েছে। লাশের বুকের 2 পাশে ডান এবং বামে উল্লেখ করা দেওয়া হয়েছে সম্রাট দা বয়েস। অনুষ্ঠানে রিপোর্ট পাওয়া গেছে সম্রাট হচ্ছে সেই আন্ডারওয়ার্ল্ডের গ্যাং যার পাওয়ার শুধু দেশ নয় বরং বিশ্বজুড়ে। সংবাদ সম্মেলনে এইটুকুই খবর প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে। পরবর্তী খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ডিভিস করে এই মিঠুন স্টোরি চ্যানেলের সাথেই থাকুন। সকালে ছাত্রছাত্রীগুলো ছোটাছুটি করছে নিজ নিজ গন্তব্যে। ব্যস্ত শহর রাজশাহী বিভাগ। বাণিজ্যিক শহরের মতো একটি ব্যস্ত শহরে যানবাহন ও মানুষের কোলাহল শুরু হয়েছে। এমনিতেই শহরের পরিস্থিতি ভীষণ খারাপ। পাওয়া যাচ্ছে একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে মানুষ। রাতে মানুষ ভয়ে বের হয় না। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক দূর করতে খেলার ময়দানে নেমেছে হাজারো সৈনিক। কিন্তু গোপনে প্রকাশ্যে যেভাবেই হোক না কেন খুন হচ্ছে কোনো না কোনোভাবে, যা প্রতিরোধ করতে পারেনি এখনও কোনো বিভাগের আইন শৃঙ্খলার কর্মকর্তারা। খোলামেলা আকাশের হালকা মিষ্টি রোদে সূর্যটা উঠেছে পূর্ব আকাশে। ছাদের ওপর বসে ব্রেকফাস্ট করছে একটা ছেলেটা ব্রেকফাস্ট করছে, সাথে অফিসের কিছু জরুরি কাগজপত্র সিগনেচার করছে। এমন সময় পাশের থেকে একটা ছেলে বলে ওঠে, ভাই আমি খবর পেয়েছি শহরে মাসুদ, রাকেশ ও রাশেদ মিলে বিরাট একটা গ্যাঞ্জাম তৈরি করতে চলেছে। আমরা তো তার ভাইকে মারিনি, তবে কে মেরেছে? সাংবাদিকের বলা কথাগুলোতে বেশি এসেছিল পায়েল নামের কোনো এক মেয়ের কথা। আমি যে তোকে এই পায়েল নামের মেয়েটার বিষয়ে খোঁজ খবর নিতে বলেছিলাম, তুই কি সব তথ্য আনতে পেরেছিস? হ্যাঁ ভাই, সমস্ত তথ্য আমি পেয়েছিলাম। মেয়েটার পরিবার বেঁচে নেই। মেয়েটার পরিবার আত্মহত্যা করেছে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি সেই দিনের পর থেকে। মেয়েটা খুঁজে পাওয়া যায়নি মানেটা কি? কথাগুলো বুঝিয়ে বল, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে ভাই, পায়েল নামের মেয়েটাকে মাসুদের ভাই মাহিন রেপ করেছিল। পুলিশেরা সঠিক বিচার করেনি। মেয়েটার পরিবার আত্মহত্যা করেন। মেয়েটাও নিজেকে শেষ করে দিতে গিয়েছিল, তারপর আর খোঁজ খবর পাওয়া যায়নি। কিন্তু এখন মেয়েটা নাকি ফিরে এসেছে, এমনটাই শোনা যাচ্ছে। শাওনের বলার কথাগুলো শুনছে আর মন দিয়ে কাজগুলো করছে। হ্যাঁ, ছেলেটা আর কেউ না, ছেলেটা হলো সম্রাট, আমাদের গল্পের নায়ক সম্রাট। কী রকম তার স্বভাব, কী তার আচরণ, তা এতক্ষণ বুঝে গেছেন। সম্রাট হচ্ছে সেই যে সমস্ত বিশ্বের রাজা। হঠাৎ করে পাশে থেকে একজন ছেলে এসে বলে ওঠে, ভাই, কলেজের প্রিন্সিপাল শহরে ফিরে এসেছে এবং তার পাওয়ার এবার কলেজের মধ্যে শুরু হয়েছে। খবর নিয়েছিলি সেই ম্যামটা এখনও এই ভার্সিটিতে কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া শিখায় কি না? হ্যাঁ ভাই, ওই ম্যাডামটা এখন ওই ভার্সিটিতেই মানবিক আছে, আর প্রিন্সিপাল আসার পর সে নাকি খুশি। কলেজে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর। আর হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন সাইটে যাব, আমার হসপিটাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ঠিক আছে কিনা। ওকে ভাই, ঠিক আছে, আমি সব কিছু রেডি করতেছি। কথাগুলো বলে চলে যায় সাব্বির। সাব্বির হচ্ছে সম্রাটের ডানহাত। এই সম্রাটের সমস্ত কিছু কন্ট্রোল করে এরা 2জন ব্যক্তি। শহরে থাকা হাজারো মানুষ সম্রাটকে এক নামে চিনে, বিজনেসম্যান, কোটিপতি আরমান সাহেব বলে। আর রাতের অন্ধকারে আন্ডারওয়ার্ল্ড জগতের সমস্ত বিশ্বের মানুষ সম্রাটকে রাতের সম্রাট বলে চেনে। সকাল 10টা বাজে। ব্যস্ত শহরের মানুষগুলো ছোটাছুটি করছে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কেউ যাচ্ছে জীবিকা নির্বাহের জন্য, কেউ যাচ্ছে ভবনের জন্য,
কেউ কেউ যাচ্ছে আবার নিজের প্রতিশোধের আগুন নিজেকে পোড়াতে ভার্সিটি বাংলাদেশের অন্যান্য ভার্সিটির মধ্যে থেকে একটি অন্যতম ভার্সিটি। ছাত্রছাত্রীগুলো একের পর এক ভার্সিটির ভেতর প্রবেশ করছে। অসংখ্য ছাত্রছাত্রী। হঠাৎ করে সেখানে একটা রিক্সা এসে থামে। রিক্সা থেকে নামে রিক্সার ভাড়া সামনে এগিয়ে যেতে থাকে একটি ছেলে। ছেলেটার পরনে তেমন কিছুই নেই, সব সাধারণ পোশাক, সাধারণ শার্ট প্যান্ট এবং দেখতে যে ছেলেটা বেশ স্মার্ট। পায়ে কম দামের জুতা, না হলেও মোটামুটি বলা যায় দামি। ছেলেটা ভার্সিটির মাঠে প্রবেশ করতেই এদিক ওদিক তাকায়। ছেলেটার চোখের সাথে একজোড়া চোখ পড়তেই দুজনেই মুচকি হাসি দেয়। এটা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে পেছন থেকে কেউ ল্যাং মেরে ছেলেটাও সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে। ধুলোবালি দিয়ে শরীরটা একাকার হয়ে যায়। ছেলেটা খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। এমন হঠাৎ করে পড়ে যাওয়াতে সবাই হেসে ওঠে। সেটা বেশ লজ্জায় পড়ে যায়, কিন্তু নিজের শরীরে থাকা সমস্ত ধুলোবালিগুলো ঝেড়ে মুচকি একটা হাসি দেয়। তারপর সাবার সামনে এগিয়ে যায়। কয়েকবার সামনে ফেলতেই পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, এই ছেলে এদিকে আয়, তোর সামনে বড় বগুলো দাঁড়িয়ে আছে, সালাম না দিয়ে কোথায় যাচ্ছি? কানিসে মারবো না শালা কয়েক। ছেলেটা হঠাৎ করে পেছনে কারো এরকম কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে তাকাতেই দেখতে পায় বেশ কয়েকটা মেয়ে বাইকের ওপর বসে আছে। পরনে জিন্স প্যান্ট, সাদা টি শার্ট, বুক থেকে পা পর্যন্ত সফট সব কিছু বোঝা যাচ্ছে। ছেলে না মেয়ে সেটাও স্পষ্ট বলা খুবই কষ্টকর। ছেলেটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা আবার বলে ওঠে, কে রে, তুই আমাদের কাছে আসবি নাকি আমরা তোর কাছে যাব? কোনটা চাস তুই? সেটা আর কোনো উপায় না পেয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, জি আসসালামু আলাইকুম আপু, বলুন। কথাটা শেষ করার আগেই শারমিন নামের মেয়েটা পরপর ছেলেটার গালে বেশ কয়েকটা থাপ্পড় মারে। ছেলেটা থাপ্পড় খেয়ে ভাবা ছেঁকা খেয়ে যায়। আশেপাশে তাকিয়ে দেখতে পায় সবাই ছেলেটাকে দেখে হাসছে। সেটা বুঝতে পারে না তাকে কেন থাপ্পড় মেরেছে। মেয়েটা বলে ওঠে, তুই সাহস হয় কী করে তুই আমাকে বলিস? বলুন, আজ থেকে তুই আমাকে বলিস সম্মান দিয়ে কথা বলবি, নয়তো তুই সম্মান ইজ্জত মাটি নয় বরং ধুলে মিশিয়ে দেবো, যাতে উড়তে চলে যায়। সম্রাট মেয়েগুলোর মুখে এরকম কথা শুনে মুচকি একটা হাসি দেয়, কেননা মেয়েগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ইয়াবা মালখোর। তাই তাদের সাথে তর্কে জড়ানোর মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। রিয়া নামের আরেকটা মেয়ে বলে ওঠে, কিরে তুই কি ভার্সিটিতে নতুন নাকি? দেখে তো ফকির না মনে হলেও বড়লোক মনে হচ্ছে না। আমাদের এরকম একটা সুন্দর ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস, তোকে এমনিতে কি করে ছেড়ে দেই? ওই ক্যাম্পাস থেকে আমাদের জন্য 2 প্যাকেট ডার্বি ও গোল্ড সিগারেট নিয়ে আয়। ছেলেটা নিরুপায় হয়ে মাথা নিচু করে ক্যাম্পাসে থাকা ক্যান্টিনে চলে যায়। অন্যদিকে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে এক সুদর্শন রমণী, বেশ নায়িকাদের মতো চেহারা নিয়ে একটি বিউটিফুল মেয়েটা প্রবেশ করতেই দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। যে সবার চোখ মেয়েটার দিকে। মেয়েটা তার কোমর নাচিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করছে। ছাত্রছাত্রীগুলো বেশিক্ষণ সেই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে পারলো না, কারণ মেয়েটার কেউ না, তাদের শিক্ষিকা, যার নাম পায়েল। পায়েলের পরনে আছে নীল রঙের শাড়ি, ম্যাচিং করা চুড়ি, কপালে টিপ, চুলগুলো খুলে দিয়ে উড়ন্ত বাতাসে উড়ে চলেছে। পেটের এক সাইড দেখা যাচ্ছে। সুদর্শন চেহারা নিয়ে মেয়েটা এগিয়ে চলেছে। অন্যদিকে সম্রাট নামে ছেলেটা মেয়েগুলোর কথা মতো ভার্সিটির মধ্যে ক্যাম্পাসে থাকা ক্যান্টিনে 2 প্যাকেট 2 ধরনের সিগারেট নিয়ে আনমনে হেঁটে চলছিল। হঠাৎ কার সাথে ধাক্কা খায়। একবার নরম প্রাণীর সাথে ধাক্কা খেয়ে ছেলেটা পড়ে যায়। মেয়েটা ছেলেটার ওপর ঠোঁট লেগে যায়। এই দৃশ্য দেখে যেন মন ছুঁয়ে দেওয়ার মতো সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। চোখের পাতা পড়ছে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁট জোড়া এখনও লেগে আছে, 2 ঠোঁট 4-এ রূপান্তরিত হয়েছে। সময় এইভাবে কেটে যায়। হঠাৎ করে তাদের কোনো কিছু শব্দে ধ্যান ফিরে আসে। মেয়েটা উঠে দাঁড়ায়, ছেলেটাও উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর সাথে সাথে মেয়েটা ছেলেটা শার্টের কলার ধরে বলে ওঠে, এই ছেলে, তোমার চোখ কোথায় থাকে? চোখে দেখতে পাও না নাকি? চোখ বাসাতে রেখে ভার্সিটিতে পড়তে এসেছো? আমার তো মনে হয় চোখ তোমার প্যান্টের পকেটে রেখে তুমি হাঁটাচলা করো। জলজান্ত একটা মানুষকে ধাক্কা দিতে তোমার লজ্জা করলো না? ছেলেটা তো হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি করবে কি বলবে বুঝতে পারে না। মেয়েটার এইরকম মধুর কণ্ঠ আর রূপসী মায়াবতীর চেহারা দেখে সব কিছু হারিয়ে ফেলেছে। পায়েল নামের মেয়েটা আবারও বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি? নাকি বোবা? এতক্ষণ তো অন্ধ ছিলে, এখন কি বোবা হয়ে গেছো যে কথা বলতে পারো না? দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এগিয়ে আসতে থাকে। ছেলেটার এবার ধ্যান ভেঙে আসে। ছেলেটা এবার নিজেকে ঠিক করে ধুলাবালিগুলো ছেড়ে বলে ওঠে, আসলে সরি আপু, আমি খেয়াল করিনি, আমি দেখিনি। অন্য মনস্ক থাকার কারণে আপনার সাথে ধাক্কা লেগেছে। পায়েল নামের মেয়েটা কেমন যেন ছেলেটাকে দেখে তার ভালো লাগে, তাই বেশি কথা না বলে ছেলেটার হাতের দিকে তাকিয়ে তো অবাক। সিগারেট দেখেই বলে ওঠে পায়েল, এই তোমার সাহস হয় কি করে এই ভার্সিটিতে সিগারেট খাওয়ার? তুমি জানো না এই ভার্সিটিতে স্মোকিং নট অ্যালাউড? মেয়েটার মুখে ছেলেটা এমন কথা শুনে থতমত খেয়ে কি বলে বুঝতে পারে না। ছেলেটা বলে ওঠে, আপু আমি তো এসব। বাকি কথা বলতে পারে না ছেলেটা। তার আগে পেছন থেকে রিয়া ও শারমিন এসে বলে ওঠে, ম্যাম ওই ভার্সিটিতে নতুন এসেছে, তাই আপনাকে চিনতে পারিনি।
আর ওকে আমরা পাঠিয়েছিলাম। আপনি চলে যান, আমরা ব্যাপারটা দেখছি। তারপর পায়েল নামের মেয়েটা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে শারমিন, রিয়া আর বাকি কিছু ছেলে মেয়ে মিলে সম্রাটকে একটা গাছতলায় নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে বলে ওঠে, ও হচ্ছে আমাদের ভার্সিটি ম্যামের, আর তুই তাকে আপু বলছিস? সম্রাট নামের ছেলেটা মেয়েটার মুখে এরকম কথা শুনে তো পুরো থতমত খেয়ে গেছে, কেননা সে নিজেই চোখে বিশ্বাস করতে পারছে না এত সুন্দর মানুষ এত অল্প বয়সে কলেজের ম্যাম হতে পারে। শারমিন বলে ওঠে, শোন, এখন তুই যেতে পারিস, আর হ্যাঁ, আমার সাথে ঝামেলা করতে আসছিস না। ছেলেটা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পুরো কলেজ ঘুরে দেখতে থাকে কোথায় কি আছে। অনেক দিন পর এসেছে, সেই কবে কলেজের মিথ্যে অপবাদ নিয়ে বেরিয়ে গিয়েছিল আর আজকে সে কলেজের প্রতিশোধ নিতে এসেছে। ঘুরে দেখতে দেখতে এক পর্যায়ে প্রিন্সিপালের রুমের সামনে যায়। জানালার পাশ দিয়ে তাকাতেই তো চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম, কেননা সেখানে দেখতে পায় রুবি ম্যাডাম আর ফাহাদ স্যার মিলে নতুন এক ইতিহাস তৈরি করেছে, যেখানে এরকম ইতিহাস তৈরি করার কারণে তাকে একবার জেল খেতে হয়েছিল। আর জেল থেকে ফিরে এসেই যেই এক দৃশ্য দেখবে সে ভাবিনি। এবার সে ভিডিও করে নিয়েছে। তারপর মুচকি এসে সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে যায়। নিজের ক্লাসরুমে গিয়ে বসে পড়ে সম্রাট নামের ছেলেটা। কিছুক্ষণ পর ম্যাম আসে। ম্যাম আর কেউ না, ম্যাম পায়েল। সম্রাটের দিকে তাকায়, সম্রাট পায়েলের দিকে তাকায়। দুজনের চোখে অপর দুজনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এক পলকে তাকিয়ে আছে। পায়েল বলে ওঠে, তোমাকে না বাইরে দেখলাম। ম্যাম, আমি কলেজে নতুন ভর্তি হয়েছি, এবার অনার্স 3য় বর্ষে পড়ি। নাম কি তোমার? আমার নাম সম্রাট। ওকে, আমার ক্লাসে মন দিয়ে লেখাপড়া করবে। তারপর সম্রাট সবার সাথে পরিচয় হয় না। একদিনের ভেতর সম্রাট সবার মন জয় করে ফেলে, এমনকি ম্যামের পর্যন্ত। দেখতে দেখতে এইভাবে 2টা দিন কেটে যায়। আজকে কলেজে এখনও তেমন কোনো ছাত্রছাত্রী আসেনি। সময়ের আগে এসেছে আজকে সম্রাট। গুটি গুটি পায়ে প্রিন্সিপাল রুমের প্রবেশ করে। সেখানে আগে থেকেই বসেছিল রুমি ম্যাম আর ফাহাদ স্যার, যারা রুমের ভেতর বসে অশ্লীল কাজে লিপ্ত ছিল। দরজা বন্ধ করে আটকে দেয় সম্রাট। তাকে দেখে তারা দুজনকে ছেড়ে দেয়। চমকে ওঠে তারা। প্রিন্সিপাল বলে ওঠে, এই ছেলে কে তুমি, আর এখানে এসেছো কেন? এখন বের হয়ে যাও। বের হতে যাব, তবে তোদেরকে উপরে পাঠিয়ে দিয়ে। মানে কি ছেলে, কি বলছো তুমি? তোমার সাহস হয় কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও, নয়তো মাসুদকে বলে তোমার মৃত্যুর ব্যবস্থা করছি। কে কাকে মারতে পারে সময় হলে দেখা যাবে। কথাটা বলে বেরিয়ে যায় সম্রাট। ঠিক 2 মিনিট পর প্রিন্সিপালের কেবিনে পড়ার বেশ কয়েকটা কিছু ছেলে প্রবেশ করে। ছেলেগুলো কোনো কথা ছাড়াই প্রিন্সিপাল ও রুমি ম্যামকে তুলে চলে যায় কোনো অজানা গন্তব্যে। সকালে চোখের সামনে খবরের মধ্যে ছড়িয়ে পড়ে ভার্সিটির মাঝখানে। এই কয়েকদিনে ভার্সিটির সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছে সম্রাট, সাথে পায়েল নামে সেই ম্যামের সাথে। পুলিশ তদন্ত করেছে কে বা কারা কিডন্যাপ করেছে এটা দেখার জন্য। ভার্সিটি ছুটি হয়ে যায়। ছাত্রছাত্রীরা যে যার গন্তব্যে রওনা দিয়েছে। শহরে পরিচিত ভীষণ খারাপ। ভার্সিটি থেকে একসাথে বের হয় পায়েল ও সম্রাট। একটা রিক্সা নিয়ে যাচ্ছে তারা নিজের গন্তব্যে। সম্রাট পায়েলকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় কোনো এক গন্তব্যে। পায়েল ভীষণ ভালো লেগেছে ছেলেটাকে, কেন জানি না সম্রাটকে ভালো লাগে পায়েলকে দেখে। আচ্ছা, আপনাদের জানার ইচ্ছে করছে না যে কে এই পায়েল আর কে এই সম্রাট যাদেরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে? চলুন তাহলে ছোট করে তাদের জীবনকে অতীত থেকে ঘুরে আসে। আর সেই শহরে ভার্সিটিতে পড়তেও একসময় সম্রাট নামের একটি ছেলে। আর সেই সম্রাট নামের ছেলেটি আর কেউ নয়, বর্তমানে সম্রাট। যেমন মেধাবী ছিল তেমনই ছিল খুব সাহসী। কলেজের ফার্স্ট বয় ছিল। পৃথিবীতে আর আপন বলতে তেমন কেউ ছিল না। একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল সে। সেখানে লালিত পালিত হওয়ার পর একটা সময় থাকে সেখান থেকে চলে আসতে হয়, কেননা তার তখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল। তারপর নিজ রোজগার করে কলেজে পড়াশোনা শুরু করে। নিয়মিত কলেজ যায়, সবাই তাকে ভালোবাসে। ক্লাস শেষ করবে, গুরুত্বপূর্ণ কাগজে সই করার জন্য প্রিন্সিপালের কেবিনে যায়। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেখানে ঢোকার সাথে সাথে একটা দৃশ্য দেখে ফেলে। এই দৃশ্যটা দেখা তার অন্যায় হয়ে গিয়েছিল। অন্তরঙ্গভাবে মেলামেশা করছিল আর এমন দৃশ্যটা দেখে ফেলে সম্রাটকে দেখার সাথে সাথে তারা দুজনে তাদের কাপড় দিয়ে আবৃত করে লুকিয়ে পড়ে। এটা দেখে সম্রাট বলে ওঠে, ছি ছি ম্যাম আর স্যার, আপনারা এটা কি করছেন? আমি বাইরে গিয়ে সবাইকে সবকিছু বলে দিব। সম্রাটের মুখে এরকম কথা শুনে দুজন ভয় পেয়ে যায়। তারপর তারা নিজেদের কাপড়গুলো পরিয়ে বেরিয়ে আসে সম্রাটের সামনে। আর সম্রাটকে অনেক অনুরোধ করে, অনেক টাকা দিতে চায় প্রিন্সিপাল, কিন্তু সম্রাট কোনো কথা শোনে না। এরপর রুমি বলে ওঠে, দেখ সম্রাট, তুই অনেক স্মার্ট হ্যান্ডসাম ছেলে, এই ভার্সিটির টপার। তোর সাথে একান্তভাবে সময় কাটাতে আমার কোনো সমস্যা নেই। তুই যদি চাস তাহলে আমার সাথে একান্তভাবে সময় কাটাতে পারিস। তারপরও তুই কাউকে কোনো কিছু বলিস না। তার কোনো প্রয়োজন নেই। অন্যায়কে অন্যায় বলতে আমি শিখেছি, অন্যায়কে প্রশ্রয় দিতে নেই। দেখ সম্রাট, তুই চাইলে আমাকে যখন তখন ব্যবহার করতে পারিস। তাছাড়া প্রিন্সিপাল স্যার তোকে অনেক টাকা দেবে, তারপরও তুই বলিস না।
কিন্তু সম্রাট কোনো কথা শোনে না। সে নিজের মতো করে কেবিন থেকে যখনই বের হতে যাবে তখনই পেছন থেকে টেনে ধরে রুমি ম্যাডাম এবং প্রিন্সিপাল। বাইরে বের হয়ে যায়। রুমি ম্যাডাম নিজের পরনে থাকা শাড়িটা ও বালাগোস নিজের হাতে ছিঁড়ে ফেলে, চুলগুলো উস্কো খুস্কো করে দেয়। এমনইভাবে নিজেকে তৈরি করে যেন জোরপূর্বকভাবে তাকে কেউ ধর্ষণ করেছে। ম্যাম সম্রাটকে জড়িয়ে ধরে আর চিৎকার করতে থাকে। জিজ্ঞাসা সহ বাইরে থাকা ছাত্রছাত্রীগুলো, শিক্ষক শিক্ষিকাগুলো দলবদ্ধ করে প্রবেশ করে। আর এই দৃশ্য দেখে সবার মাথা নষ্ট হয়ে যায়। কোনো কথা ছাড়াই সম্রাটকে মারতে থাকে। এদিকে চোখে চোখে ইশারা দেয় প্রিন্সিপাল ও রুমি ম্যাম। এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে। প্রিন্সিপাল বলে ওঠে, অফিসার, আমার চোখের সামনে থেকে নিয়ে চলে যান। আর একে এত কঠিন শাস্তি দেবেন যদি ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে বেয়াদবি করার সাহস না পাই, এবং যারা যা বলবে সেটা যেন শুনতে বাধ্য হয়। ও এই রকম জঘন্যতম কাজ করার সাহস কোথা থেকে পেল? এর জন্য তাকে যদি রিমান্ডেও নেওয়া হয় তার জন্য তাই নেবেন। ওকে স্যার, ঠিক আছে। প্রিন্সিপাল সাহেব, আপনি তাহলে সন্ধ্যায় একবার থানায় আসবেন আর সাথে ওনাকে নিয়ে আসবেন। এখানে ওর মুখ থেকে সকল কথা বের করব, সাথে ওকে কোর্টে চালান দিব। তারপর সম্রাটকে নিয়ে চলে যাওয়া হয় থানার উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় থানার ভেতর বেঁধে রেখেছে চেয়ারের সাথে সম্রাটকে। থানার ভেতর প্রবেশ করে হাসতে থাকে যুব উন্নয়ন নেতা মাসুদ ও তার ভাই। ভার্সিটির প্রিন্সিপালের সাথে রুমে ম্যাডাম, পুলিশ অফিসার তাদেরকে দেখে বলে ওঠে, আরে আসুন স্যার, আসুন। আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। কি করতেছিলেন? এখন কি করব? এত তাড়াতাড়ি ওকে ছেড়ে দেয় কি করে? ওকে এত ঝামেলা, এত কিছু করলাম, তারপরও সে আমার কথা শুনলো না। এর শাস্তি তোকে পেতেই হবে। ওকে ইলেকট্রিক্যাল শক সাথে বেধরমভাবে পেটাতে হবে। আমি নিজেই ওকে মারবো। তারপর থেকে ইলেকট্রিক শক দেওয়া হয়। ইলেকট্রিক্যাল শকে ছেলেটা আধমরা হয়ে যায়। সেখানে ডাঙ্গা ভেন্ডি দিয়ে এলোপ পাথরে তাকে পেটানো হয়, রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে কোর্টে চালান দেওয়া হয়। সেখানে উকিলগুলো আগে থেকেই ঠিক করে রেখেছিল মিথ্যে অপবাদ দিয়ে তাকে 3 বছরের জেল দেওয়া হয়। 3 বছর সে বিনা দোষে জেল খেটেছিল। পুরো লাইফ তার ধ্বংস হয়ে গেছে। সব কিছু প্রিন্সিপাল এবং রুমি ম্যাডামের এবং সারা যুব উন্নয়ন মাসুদ সহ সবাই মিলে তাকে জেলে পাঠিয়েছিল। কেননা মাসুদের ভাই মাহিনকে এর আগে সম্রাট অনেক মেরেছিল আর প্রতিশোধ নিয়েছে তারা। তারপর সম্রাট 3 বছর জেল বের হয়ে এসে ধীরে ধীরে কাজ করতে শুরু করে। প্রায় কয়েক বছর কাজ করার পর সে প্রতিষ্ঠিত হয়ে যায় নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। হয়ে ওঠে একজন সিক্রেট মাফিয়া এজেন্ট, যাকে সম্রাট ভুইয়া বলে চিনে। এই ছিল সম্রাটের অতীত। তাহলে চলুন আমরা গল্পের নায়িকার পায়েলের দুর্দশার কথা শুনে আসি। পায়েল রাজশাহী বিভাগের ভার্সিটি লেখাপড়া করত। দেখতে অসম্ভব সুন্দর। সৌন্দর্যের বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারা সুন্দর নয়, তার বর্ণনা দেওয়া যায়, কিন্তু কী যে সুন্দর তার কোনো বর্ণনা হয় না। পরীর মতো দেখতে, চোখগুলো টানা টানা হরিণের মতো, ডাগর ডাগর চোখের পাতাগুলো চিকন পাতলা, চুলগুলো সিল্কি কোমর পর্যন্ত ছাড়া, নখগুলো হালকা বড়, নেল পলিশ করা, উজ্জ্বল ফর্সা দুধে আলতা গায়ের রং। দেখলে মানুষ প্রেমে পড়তে বাধ্য হবে। ভার্সিটির সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলে মাহিন প্রতিনিয়ত বিরক্ত করে পায়েল বারবার বলে দিয়েছে সে তাকে ভালোবাসে না আর ভালোবাসতেও পারবে না, কিন্তু প্রতিদিন তাকে বিরক্ত করবে এবং কিছু সহ্য করতে করতে এক পর্যায়ে পায়েলের অতিষ্ঠ হয়ে ওঠে। এমন অবস্থা রেগে গিয়ে একদিন ভার্সিটির সবার সামনে মাসুদের ভাই মাহিনকে প্রকাশ্যে জুতো দিয়ে মারে এবং মাহিন রেগে যায়। মাহিন রেগে গিয়ে বলে ওঠে, তোর খুব দিমাগ বেড়েছে তাই না? তোর দিমাগ আমি ভেঙে দেব। তোর এমন অবস্থা করব তুই কাউকে মুখ দেখাতে পারবে না। তোর জন্য তোর যা ইচ্ছা তুই কর। তোর জন্য আমার পুরো লাইফ হেল হয়ে গেছে। তোকে যদি আমি ভার্সিটির সামনে তোকে নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি তো আমার নাম পায়েল না। তুই কি করবি সেটা আমি দেখে নেব। তোর কি করার আছে তুই করে নে, কিন্তু আজকে এই সময়ের পর থেকে নিজের চেহারাটা আর কাউকে দেখার অবস্থায় থাকবে না। কথাটা বলে সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় মাহিন। এদিকে ভার্সিটিতে পায়েলের বান্ধবীগুলো তার সঙ্গ দেয়। একের করে ক্লাস শেষ করে বিকালবেলায় যে যার মতো নিজ গন্তব্যে যাওয়ার শুরু করেছে। এমনত অবস্থায় পায়েলের সামনে একটি কালো রঙের গাড়ি এসে থামে। হঠাৎ করে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পায়েলকে গাড়িতে তুলে নেয়, সাথে সাথে গাড়ির জানালা বন্ধ করে দেয়। সেখানে উপস্থিত থাকা লোকগুলো পায়েলকে বাঁচানোর চেষ্টা করলেও সেখান থেকে চোখের পলকে গাড়িটা চলে যায়। সন্ধ্যা 7টায় চারিদিকে অন্ধকার কুয়াশার মতো ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। পরিবেশটা গম্ভীর ভাব ধরেছে। পায়েল বলে ওঠে, তো তোরা আমাকে এখানে তুলে এনেছিস কেন? তোদের সাহস কি করে হয় আমাকে তুলে নিয়ে আসার? হঠাৎ করে অপর পাশ থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে। কারো কণ্ঠস্বর শুনে পায়েল আবার বলে ওঠে, কে তুই? তোর পরিচয় কি? সাহস থাকলে তুই আমার সামনে এসে দাঁড়া, আমি তোকে দেখতে চাই। দেখবি তো তখন আমি তোকে নিয়ে যখন উপভোগ করব খেলা।
তো জমানোর জন্য তোকে তুলে এনেছি। মাহিন তুই তুই কিন্তু কাজটা ভালো করিসনি আমাকে এখানে তুলে এনে। এর জন্য তোকে কিন্তু অনেক বড় মূল্য চুকাতে হবে। বাবা বাবা তোর দেখি যে শক্তি বেশি, কেননা তুই এত তাড়াতাড়ি ঝুলে গেলি যে আমি তোকে ধরে নিয়েছি। এই তোরা কে কে আসিস, ওকে খাটের সাথে ভালো করে বেঁধে ফেল আর পুরো রুম খালি করে দে। মাহিনের কথা মতো তার দলের সমস্ত ছেলেপুলে মুহূর্তের মধ্যেই পুরো রুম খালি করে দেয় এবং খাটের সাথে বেঁধে ফেলে পায়েলকে। পায়েল কোনো কথা বলতে পারে না, কারণ পায়েলের মুখে টেপ মেরে দেওয়া হয়েছে। সবাই যখন চলে যায় তখন আনন্দে উল্লাসে মাহিল একের পর এক সমস্ত কাপড় খুলে ফেলতে থাকে পায়েলের। পায়েল চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার বাইরে আসে না। ধীরে ধীরে নৃশংসভাবে, যাকে বাংলা ভাষায় বলে ধর্ষণ করে মাহিন পায়েলকে। পায়েলকে নির্মমভাবে ধর্ষণ করে সেখানে ফেলে রেখে রক্তাক্ত করে দেয় পায়েলের সমস্ত শরীর। এবার পায়েলের হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। সেখান থেকে তারা সবাই চলে যায়। বৃষ্টি পড়ছে। বৃষ্টির সাথে সাথে পায়েল যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই রাস্তায় পায়েলের শরীরে রক্ত দিয়ে রঙিন হয়ে যাচ্ছে। পায়েল হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। পায়েলকে ভীষণভাবে খুঁজতে থাকে, এমনকি পুলিশের রিপোর্ট করেছে। পুলিশ খোঁজাখুঁজি করছে। এক পর্যায়ে পায়েল বাড়ির সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির দরজার সামনে কোনো কিছু পড়ার শব্দে পায়েলের মা দরজা খুলে দেখতে পায় পায়েলের বিধ্বস্ত শরীর। পায়েলের মা পায়েলের এমন অবস্থা থেকে কেঁদেই ফেলেছে। পায়েলের মা চিৎকার করে বলে ওঠে, পায়েল, পায়েল, তোর কি হয়েছে মা? তোর এই অবস্থা হলো কি করে? তোর এমন অবস্থা করেছে কি? তোর কি করে এই সর্বনাশ হলো? পায়েলের মা চিৎকার চেঁচামেচিতে শুনে পায়েলের বাবা এবং তার ছোট ভাই বোনগুলো বের হয়ে আসে। পায়েলের বাবা একজন সরকারি অফিসার কর্মকর্তা। টাকা পয়সা ধন সম্পদে তাদের অভাব নেই। পায়েলকে তারা রুমের ভেতর নিয়ে গিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার আসে। ডাক্তার এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠেন, দেখুন, আমি যেটা সন্দেহ করছি সেটা হয়তো বা ওর সাথে করা হয়েছে। ঘুরিয়ে পিছিয়ে না বলে আমি সরাসরি আপনাদেরকে বলে দেওয়াই, আপনাদের মেয়েকে হয়তো জোরপূর্বকভাবে কেউ রেপ করেছে, যার কারণে তার শরীরের এই অবস্থা। আপনারা পুলিশে রিপোর্ট করুন এবং হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসা দ্রুত গ্রহণ করুন। পায়েলের বাবা মার এরম কথা শুনে তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। পুরো পরিবার মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে। কি করবে কি বলবে বুঝতে পারে না। ডাক্তার পরামর্শ অনুযায়ী তারা দ্রুত হসপিটাল নিয়ে যায় পায়েলকে। পায়েলকে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর সত্যি জানা যায় যে রেপ হয়েছে। ডাক্তার আবার বলে ওঠে, আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি হয়েছে। আপনার মেয়েকে রেপ করা হয়েছে। আপনারা পুলিশের রিপোর্ট করুন। পুলিশ এখানে এসেছে। হ্যাঁ, আপনারা বলুন যে আমাদের মেয়ের সাথে কি হয়েছে? মেয়েটির কি জ্ঞান ফিরেছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে হয়তো বা ফিরে যেতে পারে। কথাগুলো বলতে বলতে জ্ঞান ফিরে আসে পায়েলের। পায়েল নিজেকে হসপিটালে আবিষ্কার করে। নিজেকে হসপিটাল দেখে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করতে থাকে। বাইরের চিৎকার শুনে বাইরে থাকা সবাই প্রবেশ করে। পায়েল তার মাকে দেখে জড়িয়ে ধরে, হাউমাউ করে কান্না করতে থাকে। এইভাবে এক পর্যায়ে পায়েলের মা বলে ওঠে, কি মা, তোর সাথে সেদিন কি হয়েছিল? দেখুন, আপনারা সাথে কি হয়েছে সেটা সত্যি সত্যি আমাদেরকে বলুন। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই আমি সবসময় প্রস্তুত আছি, সে যেই হোক না কেন। পায়েল এই কথা শুনে পুলিশ অফিসারের দিকে তাকায় আর বলে ওঠে, যুব উন্নয়ন দলের নেতা মাসুদের ভাই মাহিন আমার এই অবস্থা করেছে। সে আমার এই অবস্থার জন্য দায়ী। কথাগুলো শুনে পুলিশ অফিসার কেমন জানি করে ওঠে। কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। অনেক বোঝায় পায়েল, কোনোভাবেই বুঝতে চায় না। সে নিজেকে শেষ করে দিতে চায়। পুলিশ অফিসার বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি। আপনি কান্নাকাটি করবেন, অপরাধীরা আসতে পারবে না। এরপর পুলিশ অফিসার বাইরে যায়। বাইরে গিয়ে পকেট থেকে ফোন বের করে একটা নম্বরে ফোন করে। অফিসে থাকা ব্যক্তি বলে ওঠে, এই পুলিশ অফিসার, বল কি হয়েছে? এত জলদি ফোন করলি? ভাই, আপনার ছোট ভাই একটা মেয়েকে রেপ করছে আর মেয়েটা আপনার ভাইয়ের নামে কেস করেছে। মেয়েটার অবস্থা খুব খারাপ। মেয়েটির নাম পায়েল, আপনার ভাইয়ের ভার্সিটিতে পড়াশোনা করে। কি করব এখন? শুন, কাল আমি ওদের বাড়িতে যাব আর কেস ফাইল করেছে, ওই ফাইলটা সিরেপের আর আগুনে জ্বালিয়ে দে। কোনো কেস লিখবি না আমার ভাইয়ের বিরুদ্ধে, তো তোর জীবনটা ধুলোর সাথে মিশিয়ে দেব। না ভাই, এখনও কোনো কিছু লিখিনি। কল কেটে দেয়। 2 দিন হয়ে গেছে, এখনো পুলিশ মাহিনকে গ্রেপ্তার করেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে আজকে পায়েলের বাবা থানায় যাবে। সেই উদ্দেশ্যে বাইর হবে। এমন সময় বাড়িতে প্রবেশ করে মাসুদ আর তার সাঙ্গপাঙ্গরা। মাসুদ কোনো অনুমতি ছাড়াই বসে পড়ে পায়ের ওপর পা রেখে। সিগারেট জ্বালিয়ে বলে ওঠে, এখানে 1 কোটি টাকা আছে, এই টাকাগুলো তোদের। আর আমার ভাইয়ের বিরুদ্ধে যে কেসটা করেছিস সেটা তুলে নিবি। ও ভুল করেছে, তাই 1 কোটি টাকা নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। মাসুদের কথা শুনে ভীষণভাবে রেগে যায় পায়েলের বাবা। পায়েলের বাবা বলে ওঠে,
জানোয়ার কোথাকার, তোর সাহস হয় কি করে? তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? মাসুদ সব সহ্য করতে পারে, কিন্তু কেউ তাকে গালি দিলে সেটা সহ্য করতে পারে না। পায়েলের বাবা আর কিছু বলবে তার আগে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। এরপর কোনো কথা ছাড়াই এলোপাথি সবাইকে সেখানে খুন করতে থাকে। পায়েল এই দৃশ্য দেখে পুরো চমকে যায়। পায়েল চিৎকার করে কান্না করতে থাকে। এক পর্যায়ে পায়েলের মাথায় কেউ একজন বড় রড দিয়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে পায়েল। তারপর পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মাসুদ ও তার দলবল। পায়েল কোনো উপায় না পেয়ে পেছনের গেট খুলে খুব কষ্ট করে বেরিয়ে আসে। আর মাসুদ আর তার দলবল আত্মহত্যা বলে মানুষের সামনে, সাংবাদিকের সামনে জানিয়ে দেয় পুরো ঘটনা। তারপর নিজেকে তৈরি করে পায়েল ধীরে ধীরে এসে ডক্টর ইরা সহযোগিতা নিয়ে সুস্থ হতে থাকে এবং প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে এক এক করে প্রতিশোধ নিতে থাকে। এই ছিল পায়েলের অতীত। সন্ধ্যা 8টা বাজে। চারিদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে। মুষলধারায় বিকট আওয়াজে আষাঢ় শ্রাবণের আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে বলতে গেলে পুরো রাস্তা ফাঁকা। দুই একটা মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়স্থলে। ঝুমঝুম বৃষ্টিতে চারিদিকে তাথই তাথই করে কেঁপে উঠছে। রোজ বয়ে যাচ্ছে হালকা মৃদু বাতাস। শরীরটাকে শিরশির করে প্রবাহিত বাতাস বয়ে যাচ্ছে আপন গতিতে। পিচ ঢালা রাস্তায় মাঝখান দিয়ে আকাশের বজ্রপাতের সাথে শিলা বৃষ্টির মাঝখান দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে এক পুলিশ অফিসার। পেছনে ধারালো এক অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে অজানা এক মানুষ। কোনো এক মানুষ পুলিশ অফিসারটাই পাগলের মতো দৌড়াচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। অন্যদিকে বাস স্টেশনে বৃষ্টির পানিতে পা ভেজার কারণে আশ্রয় নিচে সেখানে সেই কালো পর্দাশীল নারীটি। সেও দেখছে সেই পুলিশ অফিসার, তাকে তার পেছনে একজন মানুষ দৌড়াচ্ছে অস্ত্র হাতে নিয়ে, সেটাও সে দেখছে। এমন অবস্থায় এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে পুলিশ অফিসারের পিঠের মধ্যে ধারালো ছুরিটা দিয়ে আঘাত করে। সাথে সাথে পুলিশ অফিসারটি সে বৃষ্টির মধ্যে লুটিয়ে পড়ে। এরপর আগন্তুকটা চারিদিক দিয়ে ঘুরতে থাকে সেই পুলিশ অফিসার আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তার কথা কান পর্যন্ত পৌঁছায় না আগন্তুকটার। শরীর থেকে এক কোপে মাথাটা আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভয়ে চমকে যায়। সাথে পুলিশকে ফোন করে। পুলিশ দ্রুত এই কথা শুনে সেখানে সাইলেন্ট বাজিয়ে পুলিশ গাড়ি আসতে থাকে। তার আগেই আগন্তুকটা সেখান থেকে বৃষ্টির গতির সাথে হারিয়ে যায়। এরই মধ্যে দেখে ফেলেছে সম্রাট। হ্যাঁ, সেই ব্যক্তি আর কেউ না, সে ছিল সম্রাট। যখন সেই পুলিশ অফিসারটাকে মারছিল তখন তার মাথা থেকে টুপিটা খুলে পড়ে, আর তখন দেখে ফেলে পায়েল তাকে। পায়েল সম্রাটকে দেখে অবাক হয়ে যায়। এত ভিড়ে মানুষের সামনে সম্রাট নিজেকে লুকিয়ে ফেলে। পুলিশ এসে তদন্ত করতে থাকে। পায়েল সম্রাটের দিকে খেয়াল করে গুটি গুটি পায়ে পায়েল সম্রাটের কাছে গিয়ে হঠাৎ সম্রাটকে কেউ একজন হাত চেপে ধরে। সম্রাট দেখতে পায় কালো কাপড়ে আবৃত থাকা একটি মেয়ে হাত চেপে ধরেছে। এটা দেখে সম্রাট বেশ খানিকটা ঘাবড়ে যায়। মেয়েটা সম্রাটকে টানতে টানতে বাস স্টেশনের এক সাইডে নিয়ে যায়। সম্রাট বলে ওঠে, কে আপনি, আর এভাবে আমাকে টানছেন কেন? পায়েল কোনো কথা না বলে নিজের পরনে থাকা মুখের ওপর থাকা কালো কাপড়টা সরিয়ে ফেলে। সাথে সাথে সম্রাট পায়েলকে দেখে অবাক হয়ে যায়। ম্যাম, আপনি এখানে কি করছেন? কে তুমি? তোমার পরিচয় কি? আর তুমি এই পোশাকে কেন? আর আমি এখানে কেন সেটা পরে জানতে পারবে। তার আগে বলো তুমি এখানে কি করছো? না ম্যাম, আমি এখানে কিছু কেনাকাটা করতে এসেছিলাম। হঠাৎ বৃষ্টিতে আমি আটকে গেছি। কিন্তু আমি যে নিজের চোখের সামনে যা দেখলাম এটাকে তো কেনাকাটা বলে না, বরং এটাকে ধাওয়া বলে। সম্রাট এরপরের কথাগুলো শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায়। কি বলবে কি করবে বুঝতে পারে না। ভয়ে তার গলা শুকিয়ে যায়। পায়েল আবার বলে ওঠে, তোমার আসল পরিচয় কি? কে তুমি? তোমার পরিচয় কি? আমাকে সবটা সত্যি করে বলো। আমি কিন্তু সবটা দেখেছি যে তুমি সেই জানোয়ার পুলিশ অফিসার তাকে প্রকাশ্যে হত্যা করেছো। সম্রাট এই কথা শুনে ঘাবড়ে যায়। পরেক্ষণে মুচকি একটা হাসি দেয়। তারপর বাস স্ট্যান্ডে এসে একটা টেবিলে বসে পড়ে। পায়ের ওপর পা রেখে পকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। এরপর বলে ওঠে, আমি সেই যে আমাকে চেনে না, আমি সেই যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে সম্রাটের এরকম নতুন রূপ দেখে ভেবা চাকা খেয়ে হিমশিম খেয়ে যায় পায়েল। পায়েল কি করবে কি বলবে বুঝতে পারে না। পায়েল অবাক হয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে। পায়েল বলে ওঠে, তাই নাকি? তো তোমার আসল পরিচয় কি? আমি হয়তো সেটা জানতে চাই। আমি সেই খুনি যে খুনিকে খোঁজার জন্য হাজারো পুলিশ অফিসার লেগে আছে আমার পেছনে। সম্রাট বয়েস, যারা এক নামে এবার ওপার দুইবার কেঁপে ওঠে। আমি দিন দুপুরে প্রকাশ্যে রাতের আধারে যখন ইচ্ছে যাকে ইচ্ছে তার টিকিটটা ধরিয়ে দেই সময় করে। আমি সেই খুনি যে খুনিকে সবাই এক নামে চিনে, খুনি দ্য আসামি। পায়েল সম্রাটের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায়। পুলিশ অফিসারগুলো তদন্ত করছে। লাশগুলোকে নিয়ে যাওয়া হয়। লাইব্রেরিতে মানুষ সেদিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে ভিড় কমতে শুরু করেছে। সময়ের সাথে সাথে বাতাসের গতিতে এবং বৃষ্টির প্রবাহিত গতি কমতে শুরু করেছে। পায়েল বলে ওঠে, তার মানে তুমি কলেজের ছাত্র নও, ছদ্মবেশে কলেজে ভর্তি হয়েছো, আর তুমি প্রিন্সিপালকে হত্যা করেছো। হ্যাঁ, আমি তাদেরকে হত্যা করেছি যাদের জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি কি করে ছেড়ে দেব বলো? আসলে সত্যি এই পৃথিবীটা একটা রঙিন দুনিয়া। এখানে মানুষ চিনা বড় দায়।
এই কথা শোনার সাথে সাথে সম্রাট পায়েলকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আই লাভ ইউ পায়েল। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি যেমনই হই না কেন তোমাকে ভালোবাসা দিয়ে আগলে নিতে চাই। আমি শুধু একজন মাফিয়া নই, বরং একজন সৎ আদর্শবান বিজনেসম্যান। আমার কোটি কোটি টাকা রয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম। তুমি কি দেবে আমার সঙ্গ? তুমি না দিলেও আমি তোমাকে জোর করে আমার করে নেব। পায়েল এই কথা শুনে থমকে যায়। তার নিজেরও ভালো লাগে সম্রাটকে, কিন্তু সে যে নিরুপায়, সে যে কলঙ্কিত। পায়েল মুচকি এসে বলে ওঠে, তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা তোমার ভালোবাসা নয়, আবেগ। তুমি আমার আসল সৌন্দর্য দেখে আবেগে পড়ে এ কথা বলছো। যখন আমার অতীত সম্পর্কে জানবে তখন আমাকে রাস্তার মাঝে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তোমার অতীত যাই হোক না কেন, অতীত সবারই থাকে, কিন্তু সেই অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না। কিন্তু আমার অতীতটা সাধারণ কোনো অতীত নয়, বরং আমার জীবনের সাথে লেগে আছে আমার অস্তিত্ব, আমার অতীত। হ্যাঁ, আমি জানতে চাই তোমার কি এমন অতীত। তোমার যাই অতীত থাকুক না কেন, আমি সবটা জানতে চাই। তুমি জানতে চাও আমার অতীত সম্পর্কে? তবে শোনো, আমি একজন ধর্ষিতা। মাসুদের ভাই মাহিন আমাকে ধর্ষণ করেছিল, তারপর আমার পুরো পরিবারকে মেরে ফেলে। আমার পরিবারকে এক আত্মহত্যা বলে মানুষের সামনে চালিয়ে দিয়েছিল। তারপর এক এক করে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সবটা শুনতে থাকে সম্রাট। অন্যদিকে সাংবাদিক এসে বলে ওঠে ঘটনাস্থলে, শহরের পরিস্থিতি আগে থেকে অন্যরকম হয়ে গেছে। পাওয়া যাচ্ছে একের পর এক লাশ, তবে কোনো গ্যাংস্টার নাকি সাধারণ মানুষ, কোনো একের পর এক খুন পাওয়া যায়নি কোনো প্রমাণ। পুলিশ তদন্ত করেছে, এরই মধ্যে কোলাহল থানার ওসি শিকদার সাহেবকে কেউ মেরে ফেলেছে। সন্ধ্যার পর তাকে হাজারো মানুষের চোখের সামনে বৃষ্টি চলাকালীন অবস্থায় কুপিয়ে হত্যা করে কোনো এক ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় ব্যক্তিকে দেখতে পাওয়া গেলেও তার মুখমণ্ডলে স্পষ্ট নাম বোঝা যাওয়ায় পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি না ব্যক্তিটাকে। তবে চারিদিকে বাড়ানো হয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং সিকিউরিটি সিস্টেম নজরদারি, এবং টোলদারি আরও বাড়ানো হবে বলে কঠোরভাবে জারি করা হয়েছে আলটিমেটাম। সাংবাদিকের কথাগুলো টেলিভিশনে শুনছে একের পর এক মানুষ। কেউ বুঝতে পারে না আসলে এই হত্যাকাণ্ড কে পরিচালনা করছে, কেনই বা করছে, কী তার উদ্দেশ্য, কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে বাস স্টেশনে বসে পায়েলের জীবনের সমস্ত ঘটনা শুনে সম্রাট বলে ওঠে, তুমি যেমনই হও না কেন আমার সমস্যা নেই। আর তুমি তো নিজে থেকে ধর্ষণ হওনি, ওরা তোমাকে জোর করে ধর্ষণ করেছে। কিন্তু এই সমাজের মানুষগুলো কি সেটা বুঝবে? তারা তো বুঝবে না। তাছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। তুমি আমাকে বিয়ে করে আমার কাছ থেকে কোনো কিছুই পাবে না। তোমার কাছ থেকে ভালোবাসাটুকু তো পাবো, এটাই আমার জন্য যথেষ্ট। এটা হয় না সম্রাট। তোমার মতো একজন ভালো মানুষ আর আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে, এটা ভালো দেখায় না। দেখো, আমি তোমার দেহকে নয়, বরং তোমার মনকে ভালোবেসেছি। তাই আমি যেটা করেছি সেটা আমি করে ছাড়বো। তোমার দলের ছেলেপেলেগুলো কি আমাকে মেনে নেবে? আমারও তো একটা দল আছে। আমিও রাতের আধারে নিশি রাতে বের হয়ে রাতের পরি যে মানুষের তাজা লাল গরম রক্ত চুষে খেতে খুবই ভালোবাসি। তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমিও আমার দল একসাথে হাতে হাত মিলিয়ে তোমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব। তাহলে আগে মাসুদের লাশ আমাকে উপহার দিতে হবে, তারপর আমরা বিয়ে করে নতুন করে সংসার শুরু করে এক এক করে সেসব শত্রুকে বিতাড়িত করবে দুনিয়া থেকে। ঠিক আছে, মাসুদের বিষয়ে আমি খোঁজখবর নেওয়ার জন্য সবাইকে জানিয়ে দিচ্ছি। এরপর পকেট থেকে ফোনটা বের করে কল করে সম্রাট সাব্বিরকে। ওপাশ থেকে সাব্বির ফোনটা রিসিভ করতেই বলে ওঠে, হ্যাঁ বল, কি জরুরি খবর আছে? মাসুদের বিষয়ে খবর নেই, সে কোথায় আছে, তার বর্তমান ঠিকানা কি, তারা অবৈধ কাজগুলো কোথায় কোথায় হচ্ছে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমাদের কিছুক্ষণ সময় দেন। এই কথা বলে কলটা কেটে দেয়। তারপর তারা কিছুটা রাস্তার সামনে এগিয়ে আসে। তাদের সামনে লাক্সারি বেশ কয়েকটা গাড়ি এসে থামে। তারপর কয়েকটা সিকিউরিটি গার্ড এসে গাড়ির জানলা খুলে দেয়। সাথে সাথে গাড়ির ভেতর চড়ে বসে পায়েল এবং সম্রাট। তারা রওনা দেয় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এর মধ্যে পায়েলের সমস্ত লোকদের সম্রাটের ঠিকানায় চলে আসে বলে গাড়িতে এখনও বসে আছে আর নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় পকেটে ফোনটা বেজে ওঠে। সম্রাট ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় সাব্বির ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই সাব্বির বলে ওঠে, ভাই, খোঁজখবর না হয়ে গেছে মাসুদের বাড়িতে থাকা আমাদের সেই 3 জন ছেলে খবর দিল মাসুদ নাকি তার নিজের বাড়িতেই আছে, বেআইনি সব টাকা লুটপাট করতে ব্যস্ত, সাথে নতগীতের নাচ দেখাতে।
কলটা কেটে দেয় সম্রাট। কোনো কথা না বলে ড্রাইভারকে বলে যেন মাসুদের বাংলো বাড়িতে নিয়ে যায়। সাথে সাথে ড্রাইভার মাসুদের বাংলো বাড়ির সামনে গাড়ি ব্রেক করে। পরপর 10 থেকে 12টা গাড়ি ব্রেক করে মাসুদের বাড়ির সামনে। প্রতিদিনের মতো সম্রাটের গাড়ি জানালা খুলে দেয় মাসুদের বাড়ির সামনে। 40 থেকে 50 জন ছেলেপুলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় ভেতর থেকে। মাসুদ মাথা বের করে দেখতে পায়, আর তাতে যা দেখে চমকে যায়। এতগুলো বন্দুক হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। যখনই দরজা বন্ধ করতে যাবে দরজা ভেঙে ফেলে সম্রাট আর ভেতরে প্রবেশ করে। মাসুদ সিঁড়ি দিয়ে পালাতে গেলে পরপর বেশ কয়েকটা গুলি করে। সেখানে মাসুদ উল্টো করে ঝুলিয়ে দেয়। পরে থেকে সমস্ত পোশাক খুলে ফেলে সম্রাট। বলে, তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ তুমি নিবে নাকি আমি নিব? আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ আমি নিব। কথাটা বলেই ছেলেটা অর্থাৎ মাসুদের পেটের ভেতর থেকে পরপর 2টি ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। সাথে সাথে মানুষ চিৎকার করে ওঠে। সম্রাট তার ছেলেপুলেদের সমস্ত টাকা লোড করতে থাকে। বলে জীবন্ত অবস্থায় মাসুদের একটা অঙ্গ কেটে ফেলে। জীবন্ত অবস্থায় তাকে টুকরো টুকরো করে ফেলে। পুরো ফ্লোর আর রক্তে রঙ্গিত হয়ে ওঠে। সম্রাট বলে ওঠে, তোমার প্রতিশোধ নেওয়া তো শেষ, এখন তাহলে আমরা তোমার বাসর শুরু করতে পারি। এই যে মশাই, আগে বাসায় যাই, তারপর দেখা যাবে। আপনার তো দেখছি আর তর্স হইছে না। ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, এত সহজে কি ছাড়া যায়? কথাটা বলে কোলে তুলে নিয়ে গাড়িতে চলে আসে। নিজের বাড়ির পুরো বাড়িটাই অনেক সুন্দর করে সাজিয়েছে। সাথে করে তার বাসর ঘরে ঢুকে দরজা দিয়ে খাটের উপর শুয়ে দেয়। পায়েল আর বলে ওঠে, এসব কিছু তোমার জন্য, তোমাকে রাঙিয়ে দেব এই লাল গোলাপের সুবাসে। আমিও তো তোমাকে গোলাপের সুগন্ধ দিয়ে মুগ্ধ করে দিয়ে আগলে নিব আমার অস্তিত্বে। তারপর সম্রাট পায়েলের শরীর থেকে সমস্ত কিছু এক এক করে খুলে ফেলতে থাকে। ধীরে ধীরে ভালোবাসার চাদরে তারা নিজেদের অস্তিত্ব একত্রিত করতে খেলার ময়দানে লেগে পড়ে। পায়েল যেন আজকে সুখের এক নদীতে ভেসে চলেছে। সম্রাট প্রত্যেকটা ঠোঁটের ছোঁয়ায় যেন পায়েলের হৃদয়টাকে শীতল করে দিয়ে কাঁপিয়ে তোলে। ধীরে ধীরে পায়েল সম্রাটের আমাজন জঙ্গলের ভিতর গিয়ে গভীরতায় প্রবেশ করতে থাকে। ভালোবাসার মধ্য দিয়ে সারা রাত তারা কাজ করতে থাকে। এরপর থেকে রাতে এবং দিন দুপুরে প্রকাশ্যে আড়ালে একসাথে তারা অপরাধীদের শাস্তি দেয়। যারা অন্যায় করে তাদেরকে তার কৃত্রিম কর্মফল বুঝিয়ে দিয়ে আসে এই অজানা গ্যাংস্টার। প্রতিদিন রক্ত নিয়ে খেলে, খাট কাঁপাতে ব্যস্ত হয়ে পড়ে। তৃতীয় বিশ্বযুদ্ধে। ধন্যবাদ সবাইকে। অনেকদিন পর গল্প লিখেছি, তো কেমন হয়েছে জানি না, তবে পরবর্তী গল্প আরও ভালো লেখার চেষ্টা করব ইনশাল্লাহ।